হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা পড়বো সেটা হচ্ছে ক্লাস 12 এর যে ইনঅর্গানিক কেমিস্ট্রি রয়েছে, ওই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে দেখবে তোমরা পি ব্লক রয়েছে, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক এগুলো রয়েছে। তো আমরা পি ব্লকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই ভিডিওতে আমরা পি ব্লকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা হচ্ছে হাইড্রোলাইসিস। এই হাইড্রোলাইসিসের উপর থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন আসে, ঠিক আছে? হাইড্রোলাইসিসের উপর কিন্তু প্রশ্ন আসে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? হাইড্রোলাইসিস বাংলাতে যেটাকে বলা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ। তো সবার ফার্স্ট যেটা আমাদের দেখতে হবে, হাইড্রোলাইসিস মানে কি, এটা আগে জানতে হবে। হাইড্রোলাইসিস যখনই দেখবে তুমি প্রশ্নে দিয়েছে যে এর আর্দ্র বিশ্লেষণ হয় কিনা, আগে হাইড্রোলাইসিস মানেটাকে বুঝে নিতে হবে। সেটা কি? হাইড্রোলাইসিস মানে যেখানে ওয়াটার প্রেজেন্ট as solvent, মানে দ্রাবক রূপে জল রয়েছে, ঠিক আছে? আর কি? ওয়াটার H2O, ওয়াটার attacks as নিউক্লিওফাইল। আমরা নিউক্লিওফাইল পড়েছি অর্গানিকে, পজিটিভ লাভার, মানে কোনো পজিটিভ সেন্টার পেলে ওয়াটার সেখানে অ্যাটাক করবে, ঠিক আছে? কোন পজিটিভ সেন্টার পেলে ওয়াটার সেখানে অ্যাটাক করবে। তাহলে হাইড্রোলাইসিস মানে কি? যেখানে আমরা সলভেন্ট রূপে ওয়াটারকে দেখব, আর এই ওয়াটারটা কিসের মতো কাজ করবে না নিউক্লিওফাইলের মতো, মানে কোন পজিটিভ সেন্টার পেলে সেখানে অ্যাটাক করবে। ওকে, একটা আমি বলে দিই, হাইড্রোলাইসিসের মতন আরেকটা টার্ম হচ্ছে সলভোলাইসিস। কিটা? টার্মটা হচ্ছে সলভোলাইসিস। হাইড্রোলাইসিসের মতন একটা টার্ম দেখতে পাবে তোমরা, সেটার নাম হচ্ছে সলভোলাইসিস। এই সলভোলাইসিস ব্যাপারটা কি? সলভোলাইসিস মানে সেখানে পার্টিকুলারলি ওয়াটারই হবে এটা বলবো না। সলভোলাইসিস মানে এনি সলভেন্ট। সলভোলাইসিস মানে হচ্ছে এটা হচ্ছে এনি সলভেন্ট, এনি টাইপ অফ সলভেন্ট, এবং সেই সলভেন্টটা কিন্তু অ্যাটাক করবে নিউক্লিওফাইল, আর এই সলভেন্টটা অ্যাক্টস অ্যাজ নিউক্লিওফাইল। এই সলভেন্টটা কিন্তু নিউক্লিওফাইলের মতন কাজ করবে। এইবার সেই সলভেন্টটা যদি ওয়াটার হয়, সেক্ষেত্রে একটা স্পেশাল নাম হাইড্রোলাইসিস। ওকে, তো আমরা দেখি কিভাবে ব্যাপারটা হবে। তো দেখো, তার প্রথমে আগে দেখে নেবো এরপরে এর কন্ডিশনস গুলো কি কি, মানে কোন কোন কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা হাইড্রোলাইসিস হবে। আমাদের পরীক্ষাতে এরকম ভাবে প্রশ্ন দেয় যে এই যৌগটার হাইড্রোলাইসিস হয় না কেন, বা এর হাইড্রোলাইসিস হয় কেন, বা এর হাইড্রোলাইসিস হয় কিন্তু এর হয় না কেন, এই ব্যাপারগুলো। তাহলে আগে তার কিছু কন্ডিশনস জানতে হবে কখন হাইড্রোলাইসিস হবে। তাহলে কন্ডিশনস গুলো আমরা দেখি। কন্ডিশনস খুব সহজ, সেটা হচ্ছে হাইড্রোলাইসিসের কি কন্ডিশন হতে পারে, সেটা হচ্ছে একটা কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, যেটা প্রেজেন্স অফ ভ্যাকেন্ট, মানে এমটি, প্রেজেন্স অফ ভ্যাকেন্ট অরবিটাল। প্রেজেন্স অফ ভ্যাকেন্ট অরবিটাল, ফাঁকা কক্ষ থাকা খুব জরুরি। ওকে, ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে, ফাঁকা কক্ষ, এমটি অরবিটাল, ফাঁকা কক্ষ থাকা খুব জরুরি। কেন? ওই যে ওয়াটার অ্যাটাক করবে, ওয়াটার অ্যাটাক করবে কিসের সাহায্যে? ওই যে অক্সিজেন অ্যাটমের যে লোন পেয়ার আছে, তো লোন পেয়ারটা তো নিতে হবে, তো নেওয়ার জন্য কি দরকার? একটা ফাঁকা ঘর দরকার, এমটি অরবিটাল দরকার। আর কি? আর কিসের উপর ডিপেন্ড করে? যে যেন যেখানে অ্যাটাক করবে সেখানে যেন একটা ডেল পজিটিভ চার্জ থাকে। ডেল পজিটিভ চার্জ শুড বি প্রেজেন্ট, শুড বি প্রেজেন্ট। এটা কোথায় অ্যাটাক করতে হবে? ডেল পজিটিভ চার্জটা কোথায় অ্যাটাক করবে? ডেল পজিটিভ চার্জটা কোথায় থাকতে হবে? এটা থাকতে হবে যেখানে অ্যাটাকটা হবে, যেখানে অ্যাটাকটা হবে সেখানে যেন ডেল প্লাস চার্জটা হয়। আদারওয়াইজ তো ওয়াটার তো অ্যাটাক করতে পারবে না, তাই ডেল প্লাস চার্জ থাকা দরকার। এছাড়াও কিছু আরো টপিক আছে যেগুলোর উপর ডিপেন্ড করে
যেমন হয়তো স্টেরিক হিন্ড্রেন্সের উপর ডিপেন্ড করতে পারে, তো সেগুলো আমরা দেখবো এখানে, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিচ্ছি হাইড্রোলাইসিস মানে কি। হাইড্রোলাইসিস মানে হচ্ছে যেখানে ওয়াটার ইউজড হবে সলভেন্ট হিসেবে। ওয়াটারের কাজটা কি, ওয়াটার এখানে নিউক্লিওফাইলের মতন কাজ করবে। কি করবে, তাহলে কন্ডিশনস কি, তার মানে নিশ্চয়ই কোনো ডেল প্লাস সেন্টার থাকবে যেখানে গিয়ে ওয়াটার অ্যাটাক করবে ওর অক্সিজেনের লোন পেয়ারের সাহায্যে। আর কি হতে হবে, যেন এমটি অরবিটাল থাকে, ওই লোন পেয়ারটা নেওয়ার জন্য যেন এমটি অরবিটাল থাকে। ক্লিয়ার? তো এই হচ্ছে মেইন ব্যাপার। এবার কিছু কিছু জায়গায় স্টেরিক হিন্ড্রেন্সও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে, তো সেগুলো আমরা দেখবো। তো আমরা এখন তাহলে একদম সরাসরি প্রশ্ন উত্তরের মধ্যে দেখি। মেইন প্রশ্ন উত্তর আমরা এক্সাম্পল হিসেবে দেখি। তো ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধরো রয়েছে NF3 NCl3 আর হচ্ছে NF3 NCl3 এর মধ্যে আগে দেখি। আগে আমরা NF3 NCl3 এর মধ্যে দেখি। প্রশ্নটা হচ্ছে NF3 এবং NCl3 এর মধ্যে কোনটার হাইড্রোলাইসিস হবে। NF3 আর NCl3 এর মধ্যে কোনটার হাইড্রোলাইসিস হবে। তাহলে দেখো প্রথম যেটা কথা, এখানে যে নাইট্রোজেন রয়েছে আর এখানে ফ্লোরিন রয়েছে, এখানে কারোর কিন্তু এমটি অরবিটাল নেই। তুমি বলতে পারো ফ্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রন টানছে, অন্য অ্যাটমটা ডেল প্লাস হচ্ছে, কিন্তু ইলেকট্রন নেওয়ার জন্য তো আমার এমটি অরবিটালও দরকার। তো সেক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন বা ফ্লোরিন কারোরই কিন্তু এমটি অরবিটাল নেই। কিন্তু নাইট্রোজেন ফ্লোরিন কারোর কিন্তু এমটি অরবিটাল নেই। কিন্তু এখানে দেখো, এখানে কি হচ্ছে, এখানে নাইট্রোজেনের এমটি অরবিটাল নাও থাকতে পারে, কিন্তু সিএল এর কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে। এই যে সিএলটা, সিএল এর কিন্তু কি রয়েছে, ভ্যাকেন্ট ডি অরবিটাল। তার কারণ কি, তুমি সিএল এর কনফিগারেশন জানো। তুমি সিএল এর যদি কনফিগারেশন দেখো Cl17, তাহলে কি আসবে, একদম লাস্টে কি আসবে, লাস্টে 1s2 2s2 পুরোটাই করে ফেললাম, 2p6 3s2 3p5। তো লাস্টে যে 3p 3s2 3p5, তার মানে কি এখানে নিশ্চয়ই 3d আছে 0 হিসাবে। 3d তার মানে এটা কি ভ্যাকেন্ট রয়েছে, এখানে 3d ভ্যাকেন্ট রয়েছে। কিন্তু ফ্লোরিনে কি থাকবে, ফ্লোরিনে তো লাস্টে থাকছে, ফ্লোরিনের লাস্টে কি 2s2 2p5। তাহলে এর তো 2d বলে কিছু হয় না, 2d অরবিটাল তো পসিবল নয় আমরা জানি। তার মানে এখানে কিন্তু কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। আবার নাইট্রোজেনের 2s2 2p3, তার মানে এখানেও কোনো ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকছে না। তার মানে কিন্তু এখানে Cl এর কি হয়েছে, তার মানে এখানে কিন্তু নো এমটি অরবিটাল। এই যে NF3 এখানে কারোরই কিন্তু কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, নো এমটি অরবিটাল। তার জন্য কি হবে, hydrolysis is not possible. Hydrolysis is not possible. এর জন্য কিন্তু হাইড্রোলাইসিস সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু এখানে কি এর ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, তাহলে কি হবে, এর হাইড্রোলাইসিস হবে, ঠিক আছে। তাহলে NF3 NCl3 এর মধ্যে কার হাইড্রোলাইসিস হবে, NCl3 হবে, NF3 হবে না। আচ্ছা, নেক্সট ধরি বলি, ধরো বললাম আমি তোমাকে NCl3 আর কম্পেয়ার করলাম PCl3 এর সঙ্গে, NCl3 আর PCl3। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের বোর্ডের জন্য, ঠিক আছে। NCl3 আর PCl3, এবং প্রশ্নটা এইভাবেই দেবে তোমাকে, NCl3 এবং PCl3 আর্দ্র বিশ্লেষণ করলে কি ঘটে লেখো, ওকে। বা মোড অফ অ্যাকশনটা চাইবে, মানে মেকানিজমটা চাইবে, মানে কিভাবে হলো। তুমি বলবে NCl3 থেকে বা PCl3 আর্দ্র বিশ্লেষণে হাইড্রোলাইসিসে যে প্রোডাক্টগুলো হলো সেগুলো কিভাবে হলো, কিভাবে হলো মানে কি মেকানিজমের মাধ্যমে হলো সেটা তোমাকে দেখাতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, ঠিক আছে। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে NCl3 আর PCl3 কেন, দেখো এখানে, দেখো এখানে কি নাইট্রোজেনের কোনো এমটি অরবিটাল নেই, কিন্তু Cl এর কি রয়েছে, ভ্যাকেন্ট ডি। এখন দেখো এখানে কিন্তু P এর এবং D এর both have vacant d orbital। এখানে কিন্তু P এবং Cl দুজনেরই কিন্তু ভ্যাকেন্ট d অরবিটাল রয়েছে। হাইড্রোলাইসিস তো পসিবল, বুঝতেই পারছো, এখানেও ভ্যাকেন্ট d আছে, এখানেও ভ্যাকেন্ট d আছে, মানে হাইড্রোলাইসিস পসিবল। কিন্তু কিভাবে হবে এবং কি প্রোডাক্ট হবে
সেটা আমরা একটু দেখি। ক্লিয়ার? কোথা দিয়ে হবে? এখানে একটা কার পিতে হবে না সিএল এ অ্যাটাক করবে। এখানে তো বুঝতে পারছি সিএল এ ভ্যাকেন্সি আছে মানে H2 কে সিএল এ অ্যাটাক করবে। এখানে কি দু জায়গাতেই রয়েছে, তো কোথায় অ্যাটাক করবে আমরা দেখি। ওকে, তাহলে আমরা NCl3 আর PCl3 এর হাইড্রোলাইসিসটা দেখি কিভাবে হচ্ছে। তাহলে দেখো এইটা ধরো তোমার NCl3, এই রয়েছে আমাদের NCl Cl Cl, এটা হচ্ছে NCl3। তাহলে এখন ওয়াটার রয়েছে অ্যাটাক করবে, ওয়াটার সলভেন্ট, ওয়াটার এখানে কি থাকবে অক্সিজেনের লোন পেয়ার রয়েছে। তাহলে কি হবে এইখানে কার ভ্যাকেন্সি রয়েছে, Cl এর ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে। তাহলে অক্সিজেনের লোন পেয়ার কোথায় অ্যাটাক করবে, ক্লোরিনে অ্যাটাক করবে। তাহলে ক্লোরিনে যদি অ্যাটাক করে তাহলে কি তৈরি হবে এখানে N, এখানে Cl যেমন ছিল থাকবে, এখানে Cl যেমন ছিল থাকবে। এই বন্ডটা রয়েছে Cl, Cl এর সঙ্গে বন্ড কার হচ্ছে অক্সিজেনের সাথে বন্ড হচ্ছে, তাহলে O, এই H, এই H। এখন অক্সিজেনের লোন পেয়ার চলে গেছে, তার মানে কি পজিটিভ চার্জ তৈরি হবে এখানে। আর ইলেকট্রন কোথায় গেছে, Cl এর কাছে, তাহলে এখানে একটা মাইনাস চার্জ তৈরি হবে। এখন আমরা অর্গানিকেও দেখেছি, তাহলে এই যে অক্সিজেনের প্লাস চার্জ হচ্ছে, অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভ, ওর ইলেকট্রনের প্রতি খিদে খুব বেশি, সারাদিন ভাত ডালের সঙ্গে ইলেকট্রনও খায়ও, ইলেকট্রনের প্রতি খিদেও খুব বেশি, তার উপর আবার প্লাস চার্জ, তাহলে প্লাস দিয়েও ওটা আনবে, ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন তাই ইলেকট্রনকে পুল করবে, আবার প্লাস চার্জ আরো টানবে, মানে এর খিদে আরো বেড়ে গেছে, 3-4 দিন ইলেকট্রন পাইনি খেতে। তাহলে এ কি চাইবে, এ সবসময় চাইবে কি করে ইলেকট্রনটা এখানে ব্যাক করা যায়, ইলেকট্রনটা নেওয়া যায়, তাই তো। তাহলে এইখানকার ইলেকট্রনটা নিয়ে নেবে যে, তারপর ড্রাইভিং ফোর্স দরকার, তাহলে এখান থেকে এই বন্ডটার ইলেকট্রন যদি এখানে যায় তাহলে অক্সিজেন তো নিউট্রাল হয়ে যাবে কিন্তু H প্লাস বেরিয়ে যাবে। তাহলে এই বন্ডটা ব্রেকের জন্য ড্রাইভিং ফোর্স দরকার, সেটাকে দিচ্ছে। এইখানে দেখো নাইট্রোজেনের তো লোন পেয়ার আছে, এটা কি করছে, এটা একে নিয়ে নিচ্ছে। তাহলে এ যদি এখান থেকে H টাকে নিয়ে নেয়, এ যদি H টা এখান থেকে নিয়ে নেয়, এটা বন্ড এখানে চলে গেল। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে N থাকলো, এই Cl থাকলো, এই Cl থাকলো, এই H টা এর সঙ্গে জুড়ে গেল, তাই তো, এই H টা এর সঙ্গে জুড়ে গেল। আর এই বন্ডটা কি হচ্ছে, Cl এখানে মাইনাস, এটা OH, ও এর প্লাস চলে গেছে, আর N এর লোন পেয়ার দিয়ে নিয়েছে, মানে লোন পেয়ার চলে গেছে, মানে কি এটা প্লাস চার্জ। তাহলে এখন কি নাইট্রোজেন আবার ইলেকট্রোনেগেটিভ, ওর মাথায় আবার প্লাস চার্জ, ওর ইলেকট্রনের প্রতি খিদে অনেক বেশি হয়ে যাবে, তাহলে ইলেকট্রন এই দিকে পুল করবে, এই দিকে তো যাবে না কারণ এখানে অলরেডি মাইনাস রয়েছে, ইলেকট্রনিক রিপালশন হবে, তাহলে এই বন্ডের ইলেকট্রন এখানে চলে আসবে। তাহলে এখানে কি হয়ে গেল, এই বন্ডটা ব্রেক করে গেল, তাহলে এখান থেকে কি হলো HOCl, তাহলে এই মাইনাসটাও নিউট্রাল হয়ে যাবে কারণ ইলেকট্রন দিকে চলে আসছে। তাহলে এখানে হয়ে গেল কি HOCl তৈরি হলো প্লাস, এখানে কি তৈরি হচ্ছে, এখানটা কি তৈরি হচ্ছে NCl Cl আরেকটাতে H। এখন তুমি যদি এইখানে আরো 2 মোল H2 দিয়ে অ্যাটাক করো তাহলে কি হবে, দেখো বুঝতেই পারছো, একটা H2 এর অ্যাটাকের ফলে কি হয়েছে, NCl3 এর একটা Cl এর জায়গায় একটা H এসেছে, মানে 1 Cl is replaced by 1 H। ওকে, তাহলে আমি আরো দুবার H2 দিই, তাহলে আরেকবার H2 দিলে এই Clটার জায়গায় H আসবে, আরেকখানে H2 দিলে এই Clটার জায়গায় H আসবে। তাহলে আমি যদি আরো দুটো H2 দিই তাহলে এটা কি হয়ে যাবে, NH3 তে কনভার্ট হবে। আর এখান থেকে কি তৈরি হবে, যেমন একটা থেকে একটা HOCl বেরিয়েছিল, দুটো H2 দিলে কি হবে, দুটো HOCl বের হবে। তার মানে আলটিমেট রিঅ্যাকশনটা কি হওয়া উচিত, তার মানে আলটিমেট রিঅ্যাকশনটা হওয়া উচিত NCl3 প্লাস কটা H2 দিচ্ছ, এখানে তুমি একটা H2 আর এখানে দুটো H2, 3H2O। আর ওদিকে কি তৈরি হচ্ছে দেখো, NH3 তো একটাই তৈরি হয়েছে কারণ প্রত্যেকটা প্রসেসে একটা Cl একটা H দিয়ে রিপ্লেসড হয়েছে। আর প্লাস কি হবে, এখানে একটা HOCl এখানে দুটো HOCl, মানে 3HOCl। তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে। তার মানে NCl3 হাইড্রোলাইসিসে কি কি প্রোডাক্ট উৎপন্ন হয়, NH3 আর HOCl তৈরি হয়। কিভাবে হয় বললে আমরা এটা করে দেখিয়ে দেবো, মেকানিজমটা করে দেখিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে আমরা এবার দেখব PCl3 আত্মবিশ্লেষণ দেখে নেব, PCl3 হাইড্রোলাইসিস কিভাবে হচ্ছে। PCl3 হাইড্রোলাইসিসটা আমরা চেক করে নেব একবার। তাহলে PCl3, তাহলে PCl3 ক্ষেত্রে কি রয়েছে, সেম ভাবে লিখি, তাহলে এই ফসফরাস, ক্লোরিন, এটা ক্লোরিন, এই একটা ক্লোরিন। ক্লিয়ার? এখন এরও এমটি ডি অরবিটাল রয়েছে, এরও ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, কিন্তু দেখো এখানে তিনটে ক্লোরিন কি ফসফরাসের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ,
ক্লোরিন গুলো বেশি ইলেকট্রোনেগেটিভ, একটা ফসফরাস তিনটে ক্লোরিন দিয়ে সারাউন্ডেড রয়েছে, এখন তিনটে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কি ওই বন্ডে এফেক্ট করবে, তার মানে এই সিএলটা এদিকে ইলেকট্রন টানছে, এদিকে ইলেকট্রন টানছে, এই সিএলটা এদিকে ইলেকট্রন টানছে, মানে এইটা কি হয়ে যাচ্ছে কিছুটা ডেল পজিটিভ হয়ে যাচ্ছে, মানে এইটা কি হয়ে যাচ্ছে ডেল পজিটিভ হয়ে যাচ্ছে, এটা তোমার ডেল প্লাস হয়ে যাচ্ছে, কেন সিএল গুলো ইলেকট্রন পুল করছে, এরও ভ্যাকেন্সি আছে এরও ভ্যাকেন্সি আছে, তাহলে প্রশ্ন এখন অ্যাটাক করবে কোথায়, কিন্তু দেখো এইটা কি বেশি ডেল প্লাস, কেন তিনটে সিএল ইলেকট্রন টানছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, তার মানে এই ক্ষেত্রে H2 এর যে লোন পেয়ার সেটা কি কোথায় অ্যাটাক করবে, Cl এ অ্যাটাক না করে সেটা কিন্তু এই P তে অ্যাটাক করবে, Cl এ অ্যাটাক না করে সেটা কিন্তু P তে অ্যাটাক করবে, তাহলে কি হবে, তাহলে এই P এখানে Cl এখানে Cl, এই Cl থাকলো, এখানে ওয়াটার, সেম ভাবে হবে অক্সিজেনের প্লাস, তাহলে অক্সিজেনের প্লাস ইলেকট্রন নেগেটিভের উপর প্লাস, আর ইলেকট্রনের উপর খিদে বেড়ে গেছে, এই ইলেকট্রনটা এদিকে টানবে, এইটা কিভাবে হবে, এই ড্রাইভিং ফোর্স করতে আসছে, এই যে H প্লাসটা বের হচ্ছে অ্যাকচুয়ালি এই লোন পেয়ারটা দিয়ে Cl এর যে লোন পেয়ার সেখান দিয়ে H টাকে নিয়ে নেবে, তাহলে এখানে কি তৈরি হচ্ছে দেখো, এখানে H আর Cl, তাহলে কি হয়ে গেল HCl তৈরি হয়ে গেল প্লাস, কেন এই বন্ডটা ব্রেক হয়েছে, এই আলাদা হয়ে গেছে H প্লাস এই Cl এর সঙ্গে, সরি এখন লিখবো না HCl টা, এখানে কি করব এখন তো ব্রেক হয়নি, তাহলে P রয়েছে HCl, HCl ই বের হবে, আমি একবারে করে দিচ্ছিলাম এখন, এটা OH হয়ে গেল, OH এই H টা বেরিয়ে গেছে, এখন দেখো এই Cl এ কিন্তু একটা মাইনাস চার্জ ছিল, কেন এই যে এটা P তে সরি এইখানে না এইখানটাতে একটা মাইনাস চার্জ রয়েছে, কেন অক্সিজেনের ইলেকট্রনটা এখানে গেছে, তাহলে এটা সেম আগেরটার মতই একদম, তাহলে এখানে মাইনাস হলো অক্সিজেনের প্লাস হয়েছে, এখন এটা নিল, তাহলে এই Cl টার মাথায় কি এটা প্লাস চার্জ পড়বে, এই Cl টা H এর সঙ্গে বন্ড করে রয়েছে, এখন Cl আবার ইলেকট্রোনেগেটিভ, ওর মাথায় আবার প্লাস চার্জ, তাহলে কি হবে এইটাকে পুল করবে এই বন্ড ইলেকট্রনটাকে, তাহলে এটা এদিকে ব্যাক করবে, তাহলে এখানে কি তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এই বন্ডটা এখানে ব্রেক করে গেল, মানে এইটা তো এখানে ব্রেক করে গেছে, ব্রেক করে গেলে কি হচ্ছে এখানে HCl আলাদা হয়ে গেল, প্লাস কি তৈরি হলো P, একটা হচ্ছে OH আর দুটো হচ্ছে Cl, তাহলে এখন একটা H2 যোগ করার ফলে কি হয়েছে দেখো PCl3, একটা Cl এর জায়গায় OH এসেছে, আগের বার ছিল H কে ছিল NCl3 তে, এখানে কি এসেছে OH এসেছে, তাহলে এখন আমি যদি এর মধ্যে আরো দুটো H2 দিই তাহলে কি হবে, তাহলে এই দুটো Cl OH দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, তাহলে তৈরি হবে কি POH এর হোল 3, সাথে কি হবে এখানে একটা HCl তৈরি হয়েছিল, তাহলে দুটো H2 দিলে এখানে কি আরো দুটো HCl তৈরি হবে, তাহলে এখানে কি হচ্ছে এটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু কি লিখতে পারি H3PO3, এখানে H3PO3 তৈরি হবে, তার মানে আমরা ওভারঅল রিঅ্যাকশনটা কি লিখতে পারি PCl3 এর ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারি, কালি পড়ছে না এটাতে, তাহলে আমরা যেটা লিখবো এখন সেটা হচ্ছে PCl3 প্লাস, দেখো এখানে একটা H2O, এখানে আবার দুটো H2O, তাহলে 3H2O অ্যারো দিয়ে কি তৈরি হচ্ছে দেখো H3PO3 টা একটাই তৈরি হয়েছে H3PO3 প্লাস, দেখো এখানে একটা HCl এখানে দুটো HCl, মানে 3HCl, তার মানে NCl3 আর PCl3 একই গ্রুপের নাইট্রোজেন ফসফরাসের যৌগ, তাতেও কিন্তু দুটো প্রোডাক্ট কিন্তু আলাদা, এখানে পেয়েছি NH3 আর HCl, এখানে পেলাম H3PO3 আর HCl, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর জানতে চাই NCl3 PCl3 আদ্র বিশ্লেষণে কি যৌগ উৎপন্ন হবে, তার অ্যানসার হচ্ছে এদিকে পেয়ে গেছি, প্রোডাক্ট সাইডগুলো লিখে দেবো আমরা, আর বিক্রিয়া চাইলে বিক্রিয়া লিখে দেবো, কিন্তু অনেক সময় ব্যাখ্যা দাও কেন ঘটে, কেন ঘটে ভাষায় না লিখে আমরা এরকম মেকানিজমটা করে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, তাহলে আমরা NCl3 PCl3 হাইড্রোলাইসিসও আমরা দেখে নিলাম, খুব ইম্পর্টেন্ট এটা, ওকে, তো যাই হোক অ্যাকচুয়ালি আমাদের বোর্ডে জেনারেলি বলতে পারো এই প্রশ্নটাই আসে, আর এটাই আসবে, ক্লিয়ার, বোর্ডের কথা যদি ভাবো তাহলে এই প্রশ্নটাই আসবে, কিন্তু আমরা যে অন্যান্য কম্পিটিটিভ এক্সামের কথা ভেবে আরো কিছু হাইড্রোলাইসিস চেক করে নেবো এবার, এবং তার জন্য ট্রিক্স বলবো, সেক্ষেত্রে সব জায়গাতে এত বড় ভাবে করে তো করা যাবে না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ট্রিক্স অ্যাপ্লাই করবো, ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখি আমরা কি করতে পারি, দেখো ধরো তোমাকে দিয়েছে PCl5, এর মধ্যে H2 দিচ্ছ, মানে হাইড্রোলাইসিস করছো, PCl5 এর হাইড্রোলাইসিস কি হয় তোমাদের ধরে জানতে চাইছে,
যেগুলো বলবে বা সব কথা মাথায় রাখবে। তুমি পি এর অক্সিডেশন নাম্বার বের করো, কত পিসিএল3 কত হবে +5। মনে রাখবে এখানে যেটা তৈরি হবে সেটাও একই অক্সিডেশন নাম্বারের অ্যাসিড তৈরি হবে। ওকে, ভেবে দেখো তুমি এক্ষুনি করলে কি PCl3, PCl3 থেকে কি পেলে তুমি H3PO3, এটা কত +3। এখানে ফসফরাস কত দেখো +3 হবে, বের করো। তিনটে H এর জন্য 3 × +1 আর অক্সিজেন গুলো -2 করে 3 × -2 ক্যালকুলেট করলে দেখবে এটা +3 আসছে। মানে এটাও এখানে +3, এটাও এখানে +3, তাহলে এটা যদি +5 হয় তাহলে এখানে কি আসবে H3PO4। তোমাদের এমসিকিউ দেবে, এমসিকিউ তে আমি বলে দিচ্ছি আগের দুটোই বোর্ডে আসে, বাকিগুলো বোর্ডের জন্য নয়, ঠিক আছে? তো বাকিগুলোর ক্ষেত্রে দেখা জাস্ট ট্রিক্স কাজে লাগিয়ে দাও। এখানে P যদি +5 হয়, এখানে দেখো P +5 এ আছে, সে তুমি বাড়িতে প্র্যাকটিস করো, তোমার নিজেই হয়ে পেরিয়ে যাবে। তাহলে PCl5 হাইড্রোলাইসিস কিন্তু এটাই হবে, ঠিক আছে? H3PO4 তৈরি হবে। দেখো এখানে কত হচ্ছে 4 গুণে এখানে হচ্ছে -8 আর এখানে হচ্ছে +3, তাহলে করলে +5 আসবে P এরটা। তাহলে হচ্ছে এটা +5 হলে এটা +5 আসবে, ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম N2O3 এর হাইড্রোলাইসিস মানে H2O দিলে কি হবে? তুমি নাইট্রোজেনের দেখো এখন এখানে কি অ্যাসিড তৈরি হচ্ছে সেগুলো তুমি এখন পড়েই ফেলছো, তারপর তুমি নিজেই পেরে যাবে। শুধু দেখো অক্সিডেশন নাম্বারগুলো, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে, মুখস্থ করতে সুবিধা হবে। তাহলে এটা দেখো N2O3, এখানে কত নাইট্রোজেন কত দেখো 2x - 6, তার মানে x এর +3 আসবে। তো নাইট্রোজেনের +3, তাহলে এখানেও যেটা হবে সেটা +3 আসবে। তো নাইট্রোজেনের অ্যাসিড কি শুনেছো তুমি? নাইট্রিক অ্যাসিড শুনেছো HNO3, আসলে কি নাইট্রাস অ্যাসিড HNO2। তাহলে দেখো HNO2 আর HNO3 মধ্যে কোনটা +5? তুমি যদি HNO2 নাও তাহলে দেখো এটা হচ্ছে এর +3 আসবে, আর যদি তুমি HNO3 দেখো এই নাইট্রোজেনটা +5 আসবে, ঠিক আছে? তাহলে এখন তোমার এখানে কত +3 আছে, তার মানে এখানে অবশ্যই তোমার HNO2 তৈরি হবে, ঠিক আছে? তাহলে এখানে হবে HNO2। সেম ভাবে যদি তোমাকে দেওয়া হয় মানে সেম অক্সিডেশন নাম্বারের অ্যাসিড তৈরি হবে, তবে এখানে দিয়েছে তোমাকে N2O5, তাহলে এই নাইট্রোজেনটা কত আছে দেখো 2x - 10 = 0, তার মানে এটা কত +5, তার মানে এক্ষুনি +5 কার দেখলাম HNO3 এর, HNO3 এটা কি +5 এসেছে, সেম অক্সিডেশন নাম্বারের অ্যাসিড। এখন ধরো তোমাকে দিল N2O4, এটা করবে কিভাবে? এটা কত 2x - 8 = 0, এটা +4। তাহলে দেখো তুমি HNO2 দেখেছো এটা হচ্ছে +3, আবার তুমি HNO3 দেখেছো এটা হচ্ছে +5, HNO3 দেখেছো এটা হচ্ছে +5, তাহলে এখন তো +4, মানে +3 এর সঙ্গেও মিলছে না, +5 এর সঙ্গেও মিলছে না। এই ক্ষেত্রে একটা ট্রিক্স বলছি, সেই ট্রিক্সে করে দেবে। সেটা কি, যখন দেখবে এরকম এসছে তোমার এসছে কি +4, কিন্তু তুমি +4 এর কোনো যৌগ পাচ্ছ না, তাহলে এ +4 এর আগে কত হয় +3 আর পরে কত হয় +5। তাহলে তুমি যখন এরকম আসবে তখন এর আগের অক্সিডেশন নাম্বারের অ্যাসিডটা আর পরেরটা লেখো, মানে +4 এর আগে কি হয় +3 মানে কি হয় HNO2, আবার আবার এই যে +5 মানে কি HNO3, তার মানে এখানে এই দুটো অ্যাসিডই তৈরি হবে HNO2 + HNO3। ভালো করে বোঝো, এখানে তুমি পেয়েছো +4, কিন্তু +4 এর জন্য এরকম কোনো অ্যাসিড আমার জানা নেই। তখন কি হবে ব্যাপারটা, +4 এর আগের সংখ্যা মানে +3 আর পরেরটা মানে +5, তাই +3 তে কি অ্যাসিড আর +5 এ কি অ্যাসিড সেই দুটোকেই লিখে দিলাম আমরা। ক্লিয়ার? তাই +3 তে ছিল HNO2, +5 এ ছিল HNO3, তার জন্য এটা, ঠিক আছে? তো এইভাবে করলাম। নেক্সট দেখি আমরা, তাহলে নেক্সট অ্যাসিড কি দেখা যেতে পারে? ধরো তোমাকে দিল SO2, ধরো SO2, তাহলে সালফার এখানে কত +4, তাহলে x অক্সিজেন -2 করে, তাহলে x - 4 = 0, তাহলে এখানেও হবে যেটা তাহলে +4 ই থাকতে হবে। এখানে +4 কার হবে দেখো H2SO3, সালফিউরাস আছে, সালফিউরিক না, কিন্তু এটা তো +4 ই হবে, কারণ এখানে +2 এখানে -6 করলে -4 ওই = 0, ওই দিয়ে গেলে +4, তাই তো? এটা হচ্ছে +4 আসবে। আচ্ছা, সেম ভাবে যদি দেয় SO3 কত, এটা হচ্ছে +6, তাহলে এখানে কত হবে H2SO4, কেন SO4 দেখো +6, H2SO4 এর রেস্ট হচ্ছে +6। ক্লিয়ার? তো এইভাবে দেখবো আমরা, খুব সহজ জিনিসগুলো, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা দেখছি, খুবই ইজি।
তাহলে নেক্সট দেখি এবার আমরা, খুব ইম্পর্টেন্ট, ধরো বললো SF6, ধরো বলা হলো তোমাকে SF6 এর হাইড্রোলাইসিস। এখন মনে রাখবে SF6 এর হাইড্রোলাইসিস হয় না, খুব ইম্পর্টেন্ট, SF6 এর হাইড্রোলাইসিস হয় না, বিকজ সালফারটা এখন এখানে দেখো এর স্ট্রাকচার কি, সালফারের কি স্ট্রাকচার হবে এখানে, এই এখানে 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 উপরে নিচে F F F এই F, তার মানে কি এখানে 6টা ফ্লোরিন অ্যাটম সালফারকে পুরো সারাউন্ডেড রয়েছে, পুরো ঘিরে রয়েছে। তার ফলে কি হবে, এখানে কোনোভাবে ওয়াটার মলিকুল রিঅ্যাক্ট করার, কোনো অ্যাটাক করার কোনো জায়গা স্পেস পাবে না, মানে এখানে স্টেরিক হিন্ড্রেন্স হবে। তার মানে এখানে কি কাজ করছে, স্টেরিক হিন্ড্রেন্স, তার মানে এখানে হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স কিন্তু কাজ করছে। স্টেরিক হিন্ড্রেন্স কাজ করছে বললে কি হবে, এখানে কিন্তু ওয়াটার অ্যাটাক করার জায়গা পাবে না, ঠিক আছে, ওয়াটার H2O cannot attack, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ওয়াটার কিন্তু অ্যাটাক করতে পারবে না, ঠিক আছে, তার জন্য SF6 কি করছে, এর হাইড্রোলাইসিস করতে পারছে না, ঠিক আছে, তাহলে SF6 হাইড্রোলাইসিস করতে পারছে না স্টেরিক হিন্ড্রেন্সের জন্য। এরপর তাহলে এরপরে যেটা আছে সেটা দেখে নি, SF6 এর পরে কি আছে, ACF6 আছে, TEF6, আচ্ছা এরা কি হাইড্রোলাইসিস করতে পারবে, হ্যাঁ এরা কিন্তু পারবে, এরা কিন্তু পারবে হাইড্রোলাইসিস করতে। কেন, যত সেন্টার অ্যাটমের আকার বড় হবে, সাইজ যত বড় হবে, তত কি হবে, স্টেরিক হিন্ড্রেন্স মিনিমাইজ হবে, স্টেরিক হিন্ড্রেন্স কমবে। সেন্ট্রাল অ্যাটমের আকার যত বাড়ছে, আমরা কি জানি, সালফার তার নিচে সেলোরিয়াম, তার নিচে সেলেনিয়াম, তার নিচে টেলোরিয়াম, ডাউন দা গ্রুপ আসলে কি হয়, সাইজ কি হয়, বাড়ে। সেন্ট্রাল এলিমেন্টের সাইজ বাড়লে কি হবে, সেন্ট্রাল এলিমেন্টের সাইজ বাড়লে কি হচ্ছে, এখানে কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স সেভাবে থাকবে না, তার ফলে কিন্তু H2O সহজেই এখানে অ্যাটাক করতে পারবে। তার মানে ACF6 আর TEF6 এর মধ্যে কিন্তু হাইড্রোলাইসিস কিন্তু হবে, ঠিক আছে। আরো একটা কথা বলা যেতে পারে, ওয়াটার অ্যাটাক করলে কি হবে, বন্ড তো ব্রেক করছে, অ্যাকচুয়ালি ওয়াটার অ্যাটাক করা মানে এটা রিঅ্যাকশন হচ্ছে, যে কম্পাউন্ডে ওয়াটার অ্যাটাক আসলে রিঅ্যাকশন হচ্ছে, নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, নতুন প্রোডাক্ট তৈরি হতে হলে কি হওয়া দরকার, পুরনো বন্ডগুলো ব্রেক হওয়া দরকার। এখানে দেখো টির সাইজ যত বাড়ছে, ভাবো ডাউন দা গ্রুপ গেলে সাইজ বাড়ছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে, ডিক্রিজ করছে, তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি কমে যাচ্ছে। আবার ফ্লোরিন তো হাইলি নেগেটিভ, তার ফলে কি হচ্ছে, এই যে এসি এর সঙ্গে এফ এর যে বন্ড বা টি এর সঙ্গে এফ এর যে বন্ড, এই বন্ডগুলো কি হয়ে যাচ্ছে, মোর পোলার হচ্ছে আগের থেকে, SF6 এর থেকে। কেন, কারণ এইগুলোর ইলেকট্রনেগেটিভিটি কমছে, কমে যাচ্ছে নেগেটিভিটি, আবার এফ তো অনেক বেশি, তাহলে এদের মধ্যে কি হচ্ছে, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক বেড়ে যাচ্ছে, তাহলে বন্ডের পোলারিটি অনেক বাড়ছে। যত পোলার মানে কি, একটা ডেল প্লাস ডেল মাইনাস ব্যাপার স্যাপার ঘটছে, সেগুলোর ক্ষেত্রে কি হয়, ইজিলি রিঅ্যাক্ট করে, মানে রিঅ্যাক্টিভ হয়, বন্ড সহজেই ব্রেক করা পসিবল হয়, তার জন্য এদের ক্ষেত্রে হাইড্রোলাইসিস করা পসিবল। এটাও বলতে পারো, একটা বলতে পারো সেন্ট্রাল এলিমেন্ট যত বড় হচ্ছে তত স্টেরিক হিন্ড্রেন্স কমে যাচ্ছে, আরেকটা কথা বলতে পারো সেন্ট্রাল এলিমেন্ট যত বাড়ছে তত ইলেকট্রোনেগেটিভিটি সেন্ট্রাল এলিমেন্টের কমছে, তার ফলে ওই কম্পাউন্ড ওই এলিমেন্টের সঙ্গে এফ এর যে বন্ডটা তার পোলারিটি অনেক বেড়ে যাচ্ছে, ফলে অনেক বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে, বন্ড সহজে ব্রেক করে রিঅ্যাকশন করতে পারছে। তো যাই হোক, তাহলে এখন যদি বলা হয় এদের মধ্যে কার হবে, তাহলে মনে রাখতে হবে অর্ডারটা কিন্তু হবে SF6 তো হচ্ছে না, তাহলে এর থেকে বেশি ভালো হবে ACF6, এর থেকে আরো বেশি হবে TEF6। TEF6 কেন, টি আরো নিচে রয়েছে, টি সাইজ অনেক বড়, স্টেরিক হিন্ড্রেন্স আরো কম হবে, টি সাইজ এসিড থেকে বড়, তাই ইলেকট্রন নেগেটিভিটি অনেক কম, তারপরে টি আর এফ এর মধ্যে বন্ডের পোলারিটি আরো বেশি হবে, ঠিক আছে। তাহলে অর্ডারটা হচ্ছে ACF6 টি, তারপরে TEF6। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। দেখবে বইতে আছে গ্রুপ 16 এ আছে, এই দিকের যেগুলো ছিল এগুলো কিন্তু ছিল গ্রুপ 15, দেখো নাইট্রোজেন ফসফরাস নিয়ে কাজ করবো, এখানে তো আমরা সালফারে চলে গেছি, হ্যাঁ নিচের এই দুটো সালফার চলে গেছে, মানে এখান থেকে গ্রুপ 16 এর কম্পাউন্ড বলেছি। আচ্ছা এই যে আমরা ACF6 করলাম, ACF6 আর যে করলাম TEF6, তাহলে এদের হাইড্রোলাইসিস কি হবে দেখে নি একবার, অ্যানসারটা দেখে নি, এদের হাইড্রোলাইসিস করলে কি অ্যানসার পাবো। তাহলে ACF6 মানে এটা কত, +6, তাহলে +6 এখানে যে অ্যাসিডটা হবে ওটাও +6 এর হবে, সেটা কি, সেটা হচ্ছে H6SeO6, H6SeO6, দেখো এটা +6ই আসছে,
কেন? এখান থেকে +6 আর এখান থেকে -12। সেম ভাবে যদি TF6 এর করো তাহলে TE+6 তাহলে এখানে কি আসবে H6 TeO6। এইগুলো তুমি করতে করতে তোমার হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। কেন? তুমি শুধু মাথায় রাখতে শুধু +6 মেলাতে হবে, তখনই তোমার মাথায় চলে আসবে। এখন প্রথম দিকে তোমার মনে পড়ে হঠাৎ করে TH6 TeO6 মনে রাখবো, কিন্তু তুমি করতে করতে তোমার প্র্যাকটিস হয়ে যাবে যে +6 এর সঙ্গে +6 কোনটা হবে H6 TeO6। ওকে, তো এইভাবে মনে রাখবে। আচ্ছা, তাহলে নেক্সট দেখি। নেক্সট আর কি দেখা যায়? নেক্সট তাহলে এবার দেখবো হচ্ছে তোরা দিয়েছে খুব ইম্পর্টেন্ট যেটা SF4, এটাও কিন্তু বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। তোরা বলেছে SF6 তো গেল, বললে SF4 কত হবে? তাহলে এটা একটু মাথায় রাখতে সুবিধা, মনে রাখবো অন্যরকম ভাবে। কারণ ব্যাপারটা হচ্ছে SF4 এটা কত +4, তো এখানে +4 হওয়া দরকার। এখানে কিন্তু কোনো অ্যাসিড লিখবো না, SO2 অ্যাসিড হবে সেটা পাশে লিখবো, ঠিক আছে? এখানে মনে রাখবো এই +4টা দিয়ে স্যাটিসফাইড হয়েছে, ঠিক আছে? এটা দিয়ে মেলানো যাবে না, এটা আমাদের ট্রিক্স বলছি না, আমাদের ট্রিক্স বলছি। তাই এখানে মনে রাখবে এই +4 এর সঙ্গে এইটার +4টা মিলছে, এই অ্যাসিডটার +4 দিয়ে মেলানো যাচ্ছে না এখানে, ঠিক আছে? তাই মনে রাখবে SF4 থেকে আরেকটা +4 কি SO2 হয়, সাথে একটা অ্যাসিড হবেই, সেটা হচ্ছে HF। আচ্ছা, এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা কি এখানে অ্যারোতে H2 আছে, ঠিক আছে? তাহলে নেক্সট দেখবো তাহলে আমরা কিছু ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড কি আছে? ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড তাদের বলে, বাংলাতে এটাকে বলে আন্তঃহ্যালোজেন যৌগ। ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড, আন্তঃহ্যালোজেন মানে দুটো হ্যালোজেনের মধ্যে বন্ড। ধরো আমি বললাম একটা ইন্টারহ্যালোজেন, ধরো আমি লিখছি ইন্টারহ্যালোজেন মানে আন্তঃহ্যালোজেন, ঠিক আছে? ধরো ইন্টারহ্যালোজেনকে একটা লিখলাম আমি, এটাকে লিখলাম ধরো হ্যাঁ ঠিক আছে X, এটাও হ্যালোজেন এটাও হ্যালোজেন, ধরো এটাও হ্যালোজেন এটাও হ্যালোজেন, এনটা 1 2 3 4 কিছু একটা, ঠিক আছে? এখন ধরো আমি তোমাকে বললাম এটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। কি বললাম? এটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। কার থেকে? ই এর থেকে। বারবার বলছি এটাও কিন্তু হ্যালোজেন, এটাও হ্যালোজেন আবার এটাও হ্যালোজেন, তবে না ইন্টারহ্যালোজেন, দুটো হ্যালোজেনের মধ্যে বন্ড। তার মধ্যে আমি বলে দিচ্ছি, ধরে নাও x nটাকে 1 2 3 4 এইগুলো নাম্বার। তাহলে এইটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। আমি কি বলছি? এটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে কি হবে দেখো, সব সময় মনে রাখবে যদি এরকম কম্পাউন্ড থাকে, যদি তুমি এর মধ্যে যোগ করো H2O, সেক্ষেত্রে তুমি কি কম্পাউন্ড পাবে? দেখো তুমি পাবে হাইড্রাসিড, মানে হাইড্রোজেন যুক্ত আছে, হাইড্রাসিড অফ X। মানে এটা যদি Cl হয় তাহলে তুমি পাবে HCl, এটা যদি I হয় তাহলে তুমি পাবে HI, হাইড্রাসিড মানে হ্যালোজেন অ্যাসিড। সোজা কথা হ্যালোজেন অ্যাসিড, হ্যালোজেন থাকবে অ্যাসিডও থাকবে, ঠিক আছে? তার মানে এখানে Cl হলে হবে HCl, এই এক্সট্রা হাইড্রাসিড মানে HX তৈরি হবে। মানে সোজা কথা এটাকে আমি লিখতে পারি HX ফর্মে, মানে এখানে Cl হলে HCl, এখানে Br হলে HBr, এরকম ব্যাপারটা। এটা যদি এক্সট্রা মানে মোর ইলেকট্রোনেগেটিভটা বলছি, কিন্তু বারবার বলছি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের HX ফর্ম হবে, HCl HBr HI ফর্ম, ঠিক আছে? আর বাকি ইটার কি হবে? ইটার জন্য কি হবে? আগের বার যেমন করছিলাম, ইটার জন্য কি হবে? আর একটা কোনো অক্সি অ্যাসিড টাইপের কিছু তৈরি হবে, অক্সি অ্যাসিড টাইপের মানে HOCl HClO2 এই টাইপের অক্সি অ্যাসিড টাইপের কিছু তৈরি হবে, যেখানে অক্সিডেশন নাম্বার ON সেম থাকবে। শর্টে লিখছি আমি, হ্যাঁ? মানে এতক্ষণ যেমন করছিলাম +4 এর সঙ্গে +4 +5 এর সঙ্গে +5, তেমন এইটার ক্ষেত্রে সেইটা নাইট্রোজেন নাইট্রোজেন, ফসফরাস হলে ফসফরাস, তার একটা অ্যাসিড বানিয়ে দেবো। সরি, ফসফরাস নাইট্রোজেন তো হবে না, এটা তো ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড, মানে এখানেও হ্যালোজেনই থাকবে। সেই হ্যালোজেনটা একটা অ্যাসিড, মানে যদি Cl আছে তাহলে HClO2 মানে সেই ক্লোরাস অ্যাসিড, হাইড্রোক্লোরাস অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ওইগুলো, ঠিক আছে? তো সেইগুলো আমরা বসাবো। আচ্ছা, তো আমরা দেখে নিই এক্সাম্পল। তাহলে আমরা এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পল দেখলে ব্যাপারটা বুঝে যাব। ধরো আমাকে বলেছে ICl, তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ কোনটা? Cl, এটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে আমরা যদি এখানে H2O, তাহলে কি হবে? কি বলছি? মোর ইলেকট্রোনেগেটিভের HX ভার্সন, HX, তাহলে H আর X টা কি Cl, তাহলে HCl প্লাস
এই আইটা কি অ্যাসিড ফর্ম। ভালো করে দেখো হ্যালোজেন গুলোর অক্সিজেন অ্যাসিড গুলো কেমন ভাবে থাকে, ধরে এরকম HOCl, HClO2, HClO3, HClO4 বা HiO3, HOI, HiO2 এই টাইপের একদম। তাহলে আয়োডিন এখানে কত স্টেটে, +1, আয়োডিন +1, কারণ আয়োডিন +1 আর ক্লোরিন -1, এটা +1, তাহলে +1 এর সঙ্গে +1 মিলবে। তাহলে দেখো এই যে এগুলো পেলে বা HiO4 এদের মধ্যে কোনটা +1, ভালো করে দেখো এখানে এই Cl টা কত হয়, +1, এটা করে দেখবে +3, এটা দেখবে +5, এটা +7, সেম এটা হচ্ছে তোমার +5, এটা হচ্ছে এই আইটা হচ্ছে +1, এই আইটা হচ্ছে +3, এটা হচ্ছে +7। তাহলে +1 এর সঙ্গে +1 কোনটা, এইটা মিলছে, তার মানে এখানে কি তৈরি হয়ে যাবে, HOI, হই তৈরি হয়ে যাবে, HOI এটা তৈরি হয়ে যাবে। ধরো তোমাকে দিয়েছে কি, ধরো বলছে BrF5 তার মধ্যে H2, তাহলে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, ফ্লোরিন আছে মানে কি এটা বেশি নেগেটিভ হবেই, তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ কে ফ্লোরিন, তাহলে অ্যানসার কি হবে, তাহলে এর HX ভার্সন মানে HF প্লাস কি হবে, এখানে Br এর অক্সিডেশন নাম্বার কত, Br হচ্ছে +5, তাহলে Br এটা তো এরকম কম্পাউন্ড পাবে, তো +5 মানে কোনটা হয়, এই যে এই টাইপেরটা হয়। +5 মানে দেখো এখানে আমি Cl দিয়ে করেছি, এই সকালবেলা ভিডিও করে খুব সমস্যা, বাইরে দিয়ে এত লোকজন যায়, এত আওয়াজ হয়, তাহলে তো দেখো তাহলে এখানে কি হচ্ছে Cl I এই জিনিসগুলো, ঠিক আছে। তো সেম এখানে আমরা Br ও আনতে পারি, Br বসে দিলে হয়ে গেল, তাহলে Br +5 কোনগুলো আছে দেখো HClO3, HiO3, তাহলে সেম HBrO3 হয়ে যাবে, তাহলে এখানে হবে কি HBrO3, কেন এখানে Br টা +5, এখানে I টা +1, +5 এর সঙ্গে +5 মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরো তোমাকে বলেছে যে কি বলেছে ClF3, ধরো দিয়েছে ClF3, তাহলে কি হবে, এখানে মোর নেগেটিভ কে, ফ্লোরিনই মোর নেগেটিভ, তাহলে ফ্লোরিনটা মোর নেগেটিভ, তাহলে ফ্লোরিনের HX ভার্সন মানে HF। আচ্ছা এখানে ক্লোরিনটা কত স্টেটে আছে দেখো +3 তে কোনটা হয় দেখো +3 হয় ঠিক HClO2, তাহলে এখানে হবে HClO2, ক্লিয়ার। তাহলে এইভাবে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এখন আরো একটা ব্যাপার একটু দেখে নিই, আরো একটা দুটো ইম্পর্টেন্ট দেখে নিই। গ্রুপ 17 এর দেখলাম, এগুলো একটু গ্রুপ 18 দেখে নিই, গ্রুপ 18 এ খুব ইম্পর্টেন্ট আছে। ধরো বলেছে XeF4 আর একটা হচ্ছে XeF6, মনে রাখবে এটা দু টাইপের প্রশ্ন হয়, এদের পার্শিয়াল হাইড্রোলাইসিস বলে একটা প্রশ্ন দেয়, আর একটা হচ্ছে কমপ্লিট হাইড্রোলাইসিস, একটা হচ্ছে কমপ্লিট হাইড্রোলাইসিস, ঠিক আছে। এইগুলো দেখো পার্শিয়াল মানে কি, যেখানে এফ গুলো পুরোপুরি যাবে না, এখানে এফ থেকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এক্স টা দেখো কত +4, তার মানে এখানেও +4 এর কম্পাউন্ডই তৈরি হবে, সেটা মনে রাখতে হবে। দেখো হঠাৎ করে করতে করলে তোমার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। XeF2 জেনন করবে, দেখবে জেননটা +4 আসবে, কেন এটা X, জেননটা X ধরে নাও, অক্সিজেন কত -2 আর দুটো ফ্লোরিন করলে -2, তাহলে -2 মানে -4 মানে x - 4 = 0, x +4, তার মানে এখানে জেননটা কত +4 এ আছে, আর সাথে কি তৈরি হবে HF, একটা অ্যাসিড হয় সেটা হচ্ছে HF তৈরি হবে, সাথে হবে HF, তাহলে দেখো সবসময় HF হবে, এগুলো তো HF লিখবো। তো দেখো আর এখানে তারপরে দেখো ফ্লোরিন কিন্তু রয়ে গেছে, জেননের যে কম্পাউন্ড তার সঙ্গে কিন্তু ফ্লোরিন রয়েছে, মানে ফ্লোরিন কিন্তু পুরোপুরি হাইড্রোলাইসিস হয়ে চলে যায়নি, মানে হাইড্রোলাইসিসের পরে রিঅ্যাকশনে বেরিয়ে যায়নি, তার মানে কি বলছি পার্শিয়াল হাইড্রোলাইসিস। সেম ভাবে XeF6 করতে হলে Xe কত এখানে +6, তাহলে এখানে কি হতে পারে XeO2F2 +HF, বুঝতেই পারছো, তাহলে এখানে +6 হবে। এটা কিন্তু আরেকটাও হতে পারে, এটা কিন্তু আরেকটাও পসিবল, দুটোই লিখে দিবে, বলতে দুটোই লিখে দেবে। আরেকটা হচ্ছে এখানে কি করেছিলাম, এখানে ওটা দুটো, এখান থেকে এখানে একটাও বাড়িয়ে দিয়েছিলাম, এখানে একটা করতে পারি ওকে ফিক্স রাখলাম, এটাকে XeOF4 করে দিলাম +HF, তাহলে দেখো +6, তাহলে দেখো +6ই থাকছে,
করে দেখে নেন, অক্সিডেশন নাম্বার তো বের করতেই পারো। তার মানে XCO2F2 বা XCOF4 বা XCO2F2 মাথায় করতে গেছে সেটা ব্যাপার না, সেটা আমি আগে থেকে জানি বলে মাথায় লিখে দিচ্ছি, মাথা থেকে বের করে লিখে দিচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে, সহজে মনে রাখবো কি হবে, +4 থেকে +4, +6 থেকে +6, সেটা তোমার কম্পাউন্ড করে দেখলেই তোমার মাথায় চলে আসবে। তোমার তো মাথায় রাখবে XCOF2 XCO2F2, এবার দেখবে কোনটা +4 হচ্ছে কোনটা +6 হচ্ছে, এভাবে মিলিয়ে দেবে, তাই তো হয়ে গেল। আর কদিন করলে প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। তো এখন দেখো এবার XCF4 দিয়ে এবার কমপ্লিট হাইড্রোলাইসিস করলে কি হচ্ছে। তো কমপ্লিটে দেখো ব্যাপারটা হচ্ছে, এইবার আরেকটা জিনিস মনে রাখবে, ঠিক আছে, সেটা হচ্ছে জেননের ক্ষেত্রে পার্শিয়াল হাইড্রোলাইসিস, যেমন আমি এই কম্পাউন্ডগুলো মাথায় রাখার চেষ্টা করলাম, XCO2F2 এটা, তারপর এটা মাথায় রাখার চেষ্টা করলাম, তেমন কমপ্লিট হাইড্রোলাইসিস কি তৈরি হবে মনে রাখার চেষ্টা করবে, এই দুটো কম্পাউন্ড দিয়ে হবে, একটা হচ্ছে XCO3 আর একটা হচ্ছে XCO4, এই দুটো দিয়ে তৈরি হবে, ঠিক আছে, XCO3 আর একটা হচ্ছে XCO4, এই দুটো দিয়ে হবে। মানে এখানে যেমন HF বাদ দিয়ে এইগুলো হয়েছিল, কমপ্লিট হাইড্রোলাইসিসে এগুলো তৈরি হবে। কেন এগুলো হবে না, কেন, কারণ এখানে তো পার্শিয়াল ছিল, F গুলো ছিল, এখন তো কমপ্লিট হাইড্রোলাইসিস মানে F তো থাকবে না, F তো বেরিয়ে যাবে, তো F বেরিয়ে গেলে যেটা আসবে জলের ওখান থেকে অক্সিজেন পাবে, এই দুটো হতে পারে XCO3 আর XCO4। এখন এখানে কত হচ্ছে, X টা দেখো +6 আর এখানে কত হচ্ছে +8। এখন মজার কথা দেখো, এখানে যে XCF4 এটা তো +4, তার মানে তুমি কিন্তু এখানে +4 এর কিছু পাচ্ছ না, একটা পেয়েছো +6 একটা পেয়েছো +8, ব্যাস তুমি সমস্যায় পড়ে গেলে। তো ব্যাপারটা আবার তখন তুমি ভাববে না আরেকটা বুদ্ধি স্যার শিখিয়েছেন, +4 দিলে তার পরেরটা তার আগেরটা, পরেরটা কত হয় +4, +4 এর আগে কত আসে +3, +3 থেকে +4 আর পরে কত +5। তো এখানে দেখো প্লাস, তুমি ভাবছিলে যে +4 এর আগেরটা আর পরেরটা কোন অ্যাসিড গুলো নেবে বা কিছু একটা কম্পাউন্ড নেবে, তো +3 কোন কম্পাউন্ড এখানে আছে নেই, +5 এর কেউ আছে তাও নেই। মানে এখানে কিন্তু মানে তুমি যে লিখে দেবে একটা XCO3 হবে XCO4 হবে তা কিন্তু হয়নি, মানে +4 এটা +4 এরও কোনো কম্পাউন্ড নেই, +4 এর আগে +3 তাতেও কোনো কম্পাউন্ড নেই, +4 এর পরে +5 তাতেও কোনো কম্পাউন্ড নেই। যেটা যে সুবিধা আমরা পেয়েছিলাম N2O4 করতে গিয়ে, N2O4 করতে গিয়ে নাইট্রোজেন +4 হয়েছিল, কিন্তু +4 পাইনি নাইট্রোজেনের কোনো অ্যাসিড, তো আমরা বলেছিলাম কি একটা আগে +3 একটা পরে +5 নিয়েছিলাম, +3 এর জন্য HNO2 +5 এর জন্য HNO3 দুটোই লিখেছিলাম, HNO2 HNO3। এখানে কিন্তু তার কোনোটাই হচ্ছে না, তো সেক্ষেত্রে করতে হবে কি, এক্ষেত্রে তার একটাও হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তাহলে আমরা দুটোই নিতে হবে না, এক্ষেত্রে কিন্তু আমাদের পার্টিকুলার এই অ্যান্সারটা মাথায় রাখতে হবে। সেটা কি হবে, একটা হবে জেনন, একটা আসবে XCO3 আর এখানে হবে HF, ঠিক আছে। তার মানে এখানে XC হচ্ছে আর XCO3 হচ্ছে, এটা কিন্তু আমাদের পার্টিকুলারলি মনে রাখতে হবে, এটা মনে রাখা ছাড়া কোনো উপায় নেই, ট্রিক্স নেই কোনো, বাকিগুলো কিন্তু ট্রিক্স হয়ে যাচ্ছে। নেক্সট হলো আসে XCF6, তাহলে XCF6 এর ক্ষেত্রে কি আসছে দেখো, এখানে জেনন কিন্তু আসছে +6, জেনন +6, +6 দেখো আছে কিনা, XCO3 তে +6 XCO4 এ +8, তাহলে দেখো XCO3 এর ক্ষেত্রে কিন্তু জেননটা +6 এ আছে, তার মানে এখানে আমার হবে কি +6 কম্পাউন্ড, মানে XCO3 তৈরি হবে, তাহলে XCO3 যদি তৈরি হয় সাথে তৈরি হবে একটা হবে HF, হ্যালোজেন অ্যাসিড তৈরি হবে, ঠিক আছে। তাহলে চলে আসলো এখানে HF, তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এই হচ্ছে খুব ইম্পর্টেন্ট এগুলো। তো এখন যে ভিডিওটা থাকছে, তাহলে এই ভিডিওটা এখানে আমরা ক্লোজ করব। তো নেক্সট ভিডিও আমরা পরের ক্লাসে দেখবো যে হাইড্রোলাইসিসের পর কি ভিডিও আসতে পারে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আদারওয়াইজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।